গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ুন আহমেদের হিমু সমগ্র থেকে দরজার ওপাশে। আজ থাকছে শেষ পর্ব। বেল টিপতেই মোবারক হোসেন সাহেব নিজেই দরজা খুলে দিলেন। সহজ গলায় বললেন, এসো হিমু। যেন তিনি আমার জন্যই অপেক্ষা করছিলেন। সাধারণ মানুষ থেকে মন্ত্রী পর্যায়ে ওঠা খুব কঠিন, কিন্তু নেমে আসাটা অত্যন্ত সহজ। মোবারক সাহেবকে দেখে তাই মনে হচ্ছে। ওনার পরনে সাদা লুঙ্গি, খালি গা, কাঁধে ভেজা গামছা। তিনি সহজ গলায় বললেন, শরীরটা তেতে আছে, ভিজে গামছা দিয়ে রাখলাম, এতে শরীর ঠান্ডা থাকে। কোনো খবর আছে হিমু? না, কোনো খবর নেই। আপনার খবর নিতে এসেছি। আমার খবর নেবার জন্য তো বাড়িতে আসার দরকার পড়ে না। পত্রপত্রিকায় রোজই কিছু না কিছু বেরোচ্ছে। পত্রিকা পড়ো না? মাঝে মাঝে পড়ি। আমার খবর সব আপ টু ডেট, জানো তো? কিছু কিছু জানি। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, এটা জানো? না। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। বুদ্ধিমান লোক মাঝে মাঝে প্রথম শ্রেণীর বোকার মতো কাজ করে। আমিও তাই করেছি। টাকা পয়সা অনেক ব্যাংকেই ছিল আমার নিজের নামে। কিছু যে অন্যের নামে রাখা দরকার, কিছু ক্যাশ দরকার, এটা কখনো মনে হয়নি। আপনার ব্যাংকে কত টাকা আছে? জবাব দেবার আগেই মোবারক সাহেব কিছুক্ষণ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে বললেন, 5 কোটি টাকার মতো। আমার ঠিক আগের মতো বারান্দায় বসলাম। মোবারক হোসেন সাহেব ইজি চেয়ারে শুয়ে মোড়ায় পা তুলে দিলেন। তিতলিকে ডেকে বললেন, টক দই দিতে। হেমু, জি স্যার। 5 কোটি টাকা আছে জানার পরেও তুমি দেখি তেমন অবাক হওনি। 5 কোটি টাকা যে কত টাকা সে সম্পর্কে বোধহয় তোমার ধারণা নেই। অনেক টাকা, বুঝতে পারছি। পারছো বলে মনে হয় না। অনেক তো বটেই। সেই অনেকটা কত অনেক তা কি জানো? 5 কোটি টাকা দিয়ে কি করা যায় বলো তো? 5 কোটি টাকা দিয়ে দিয়াশালাই কেনা যায়। একটা দিয়াশালাইয়ের দাম 1 টাকা। তবে একসঙ্গে এত টাকার দিয়াশালাই কিনলে কিছুটা বোধহয় সস্তায় দেবে। 8 আনা পিস পাওয়া যেতে পারে। তাহলে 10 কোটি দিয়াশালাই পাওয়া যাবে। এই জীবনে আর দিয়াশালাই কিনতে হবে না। তুমি ব্যাপারটাকে ফানি সাইডে নিয়ে যাবার চেষ্টা করছো। ফানি সাইডে নেবার দরকার নেই। 5 কোটি টাকা যে কী পরিমাণ টাকা আমি অন্যভাবে তোমাকে ধারণা দেই। ধরো, টাকাটা তুমি যদি শুধু ব্যাংকে রেখে দাও তাহলে কি হবে? 15% রেটে ইন্টারেস্ট কত আসে মনে মনে হিসাব করতে পারো? 5 টাইমস 15 ডিভাইডেড বাই। আমি তাকিয়ে আছি। মোবারক হোসেন সাহেব চোখ বন্ধ করে হিসেব করে যাচ্ছেন। তিতলি যখন এসে বলল, বাবা দই নাও, তখন বিরক্ত মুখে চোখ মেললেন। তার হিসেবে গণ্ডগোল হয়ে গেছে। অসময়ে আসার জন্য তিনি মেয়ের দিকে রাগী চোখে তাকিয়ে আছেন। তিতলি বলল, বাবা আমি তো তোমাদের সঙ্গে বসবো। আমাদের সঙ্গে বসার তো দরকার কি? বারান্দায় চা দিতে বলেছি, এজন্যই বসতে চাচ্ছি। সে আমার মুখোমুখি চেয়ার টেনে বসল। বাবাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আমাকে বলল, ভাইয়ার কোনো খোঁজ পেয়েছেন? না। খোঁজার চেষ্টা করেছেন? না, তাও করিনি। এই সত্যি কথাটা যে বললেন তার জন্য আপনাকে ধন্যবাদ। এসেছেন কি জন্য? আমাদের দুর্দশা দেখতে? আমি সহজ গলায় বললাম, আমি আসলে একটা সুপারিশ নিয়ে এসেছি। একজনের চাকরি বিষয়ে একটা সুপারিশ। আমার এক বন্ধুর চাকরি চলে গেছে। পুরোপুরি এখনও যায়নি, সামান্য সুতায় ঝুলছে। আপনার বাবার সুপারিশে হয়তো তার চাকরিটা হবে। তিতলি বিস্মিত চোখে তাকিয়ে রইল। মোবারক হোসেন সাহেব কৌতূহলী গলায় বললেন, তুমি কি সত্যি সুপারিশ নিয়ে এসেছো? জি স্যার। সবাই তো মন্ত্রিত্ব থাকাকালীন সময় নানান সুপারিশ নিয়ে আসে। আমি এসেছি যখন আপনার মন্ত্রিত্ব নেই, কিছুই নেই। তুমি তাহলে জেনে শুনে এসেছো আমার সুপারিশে কাজ হবে না? তা নয় স্যার, আমি জানি আপনার সুপারিশে এখন অনেক বেশি কাজ হবে। কারণ সবাই জানে আপনি আবার স্টেজে আসবেন। আসার সম্ভাবনা অনেক বেশি। যদিও এখন আপনি কেউ না, নোবডি, তবু ভবিষ্যতের কথা ভেবে তারা আপনাকে খুশি রাখবে। যার সুপারিশ করতে এসেছো তার নাম কি? সুপারিশ কার কাছে করতে হবে? আমি পকেট থেকে কাগজ বের করতে করতে বললাম, সব এখানে লেখা আছে স্যার। ও আমার ঘনিষ্ঠ বন্ধু, ওর নাম রফিক। তুমি বসো, আমি টেলিফোন করে দেখি তোমার কথা সত্যি কি না পরীক্ষা হয়ে যাক। আমি চুপচাপ বসে রইলাম। তিতলি নামের রাগী এবং অহংকারী মেয়েটি আমার সামনে বসে আছে। তার ঠোঁট হাসির ক্ষীণ আভাস। কি মনে করে সে হাসছে কে জানে। আমি বললাম, আপনার মা কেমন আছেন? ভালো না। ওনার ঠিকানাটা আমাকে দেবেন? ওনাকে একটু দেখতে যাব। কেন? এমনি যাব।
আপনি বিনা উদ্দেশ্যে কিছু করেন না, আপনার কোনো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা বলুন, তারপর ঠিকানা দেব। উদ্দেশ্য বলার সময় হলো না। মোবারক হোসেন সাহেব ফিরে এসেছেন। তিনি ইজি চেয়ারে বসতে বসতে বললেন, হিমু, তুমি তোমার বন্ধুকে আগামীকাল চাকরিতে জয়েন করতে বলো। আমি কথা বলেছি। ধন্যবাদ স্যার, আমি তাহলে উঠি। বসো, চা খেয়ে যাও, চা আনছে। এদের বাড়ির বড় বুবু চা দিয়ে গেছে। মোবারক হোসেন সাহেব চায়ের কাপে চুমুক দিচ্ছেন। তিতলি চায়ের কাপ মুখের কাছে নিয়ে নামিয়ে রাখছে। মনে হচ্ছে কিছু বলবে। কি বলবে তা গুছাতে সময় লাগছে। সে বাবার দিকে কঠিন দৃষ্টিতে তাকালো। মোবারক সাহেব বললেন, তোর কি হয়েছে? কিছু হয়নি। এরকম করে তাকাচ্ছিস কেন? যেভাবে আমি তাকাই সেইভাবেই তাকাচ্ছি। তুই এখান থেকে যা, আমি হিমুর সঙ্গে কথা বলবো। যা বলার আমার সামনেই বলো, আমি কোথাও যাব না। সে আবারও চায়ের কাপে মুখের কাছে নিল, আবারও নামিয়ে রাখল। মেয়েটির এই হঠাৎ পরিবর্তনের কোনো কারণ ধরতে পারছি না। আমি চা শেষ করে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, স্যার আজ যাই, অন্য আরেকদিন আসবো। তিতলি বলল, অন্যদিন হবে না, আপনি আর এ বাড়িতে আসবেন না। আর কেউ জানুক না জানুক, আমি জানি ভাইয়া নিখোঁজ হয়েছে আপনার কারণে। আপনাকে আমি এত সহজে ছাড়ব না। আমি আবার বসে পড়লাম। মোবারক সাহেব বললেন, কটা বাজে দেখো তো হিমু। স্যার আমার সঙ্গে ঘড়ি নেই। মোবারক সাহেব মেয়ের দিকে তাকিয়ে বললেন, তোর ঘড়িতে কটা বাজে মা? তিতলি জবাব না দিয়ে উঠে পড়ল। তেজি ভঙ্গিতে সিঁড়ি দিয়ে একতলায় নেমে গেল। মোবারক সাহেব বড় একটা নিঃশ্বাস ফেলে বললেন, মেয়েটা দ্রুত অসুস্থ হয়ে পড়ছে, টেনশন নিতে পারছে না, ঘন ঘন ইমোশনাল আউটবার্স্ট হচ্ছে। সুখের কথা হচ্ছে এইসব আউটবার্স্টের স্থায়িত্ব অল্প, কিছুক্ষণের মধ্যেই সে নিজেকে সামলে নেবে। হিমু, ওই শোবার ঘরে ঢুকে দেয়াল ঘড়িতে সময় কত হয়েছে দেখো তো। আমি ঘড়ি দেখলাম, 9:21। তিনি আবার দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। নিজের মনে কথা বলছেন এমন ভঙ্গিতে বললেন, তিতলির মাকে দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া দরকার। ব্যাংককের আমেরিকান হাসপাতাল ভালো চিকিৎসা করে, সেখানেই নেয়ার কথা, নিতে পারছি না। টাকার সমস্যা তো আছেই, তার চেয়েও বড় সমস্যা আমাকে বাইরে যেতে দেবে না। একজনের কাছে টাকা চেয়েছিলাম, রাত 8টায় তার দিয়ে যাবার কথা। মনে হয় সে আর আসবে না। তোমার কি মনে হয়? না আসার সম্ভাবনাই বেশি। মানুষকে চেনা বড়ই মুশকিল। যার টাকা নিয়ে আসার কথা সেও বলতে গেলে কোটিপতি। তাকে কোটিপতি করেছি আমি। প্রয়োজনীয় পারমিটগুলোর আমি ব্যবস্থা করে দিয়েছি। হিমু, তোমার কি ধারণা এই পৃথিবীতে কত ধরনের মানুষ আছে? স্যার, পৃথিবীতে মাত্র 2 ধরনের মানুষ আছে। 2 ধরনের? জি, আমি সমস্ত মানুষকে 2 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আছে হ্যাঁ মানুষ, এরাই দলে ভারী, বলতে গেলে সবাই এই দলে। মানুষের সব গুণ তাদের মধ্যে আছে, আবার দোষও আছে, কোনোটাই বেশি না, সমান সমান। প্রকৃতি সাম্য অবস্থা পছন্দ করে। একটা পরমাণুর কথাই ধরুন না কেন, পরমাণুতে নেগেটিভ চার্জের যতগুলো ইলেকট্রন আছে, পজিটিভ চার্জের ঠিক ততগুলো প্রোটন আছে। হ্যাঁ, মানুষগুলো পরমাণুর মতো। দ্বিতীয় দলে আছে না মানুষ। মানুষের কোনো কিছুই তাদের মধ্যে নেই, তারা শুধু দেখতেই মানুষের মতো। আসলে এরা পিচাস ধরনের। প্রকৃতির সাম্যাবস্থা নীতি এদের মধ্যে কাজ করে না। এদের মনে কোনো রকম মমতা নেই। একটা খুন করে এসে হাত মুখ ধুয়ে ভাত খাবে, পান খাবে, সিগারেট টানতে টানতে 2-1টা মজার গল্প করে ঘুমোতে যাবে। তাদের ঘুমের কোনো সমস্যা হবে না, কারণ না মানুষরা সাধারণত স্বপ্ন দেখে না, আর দেখলেও দুঃস্বপ্ন কখনো দেখে না। এই জাতীয় মানুষ তুমি দেখেছ? জি, দেখেছি। এই জাতীয় মানুষদের সঙ্গে আমি অনেক দিন ছিলাম। আমার মামারা সবই এই জাতীয় মানুষ। বলো কি? আমার বড় মামা নিজে খুন হয়েছিলেন, কিন্তু লোকজন মাছ মারার বড় থোর দিয়ে তাকে এফোর করে ফেলেছিল। এই অবস্থাতেও তিনি ম্যাজিস্ট্রেটের কাছে ডেথ বেড কনফেশন করে 4 জন নির্দোষ মানুষকে ফাঁসিয়ে দিয়ে গেলেন। বললেন এরাই তাকে মেরেছে। ডেথ বেড কনফেশনের কারণে ওই 4 জনের যাবজ্জীবন হয়ে গেছে। আশ্চর্য। আমার মেজ মামা গোটা 5 খুন করেছেন, অতি ধুরন্ধর ব্যক্তি, তাকে কেউ ফাঁসাতে পারেনি। বহাল তবিয়তে এখনও বেঁচে আছেন। 70-এর উপরে বয়স, চোখে দেখতে পান না। কেউ কাছে গিয়ে বসলে খুনের গল্প করেন। এই গল্প বলতে পারলে খুব আনন্দ পান। তার কাছ থেকেই শুনেছি মানুষ জবে করলে কণ্ঠনালী দিয়ে ফুস করে বাতাস বের হয়। চুপ করো। আমি গল্প থামিয়ে মোবারক সাহেবের মতোই পা নাচাতে লাগলাম। মোবারক সাহেব আধশোয়া অবস্থায় উঠে বসলেন। তিক্ত গলায় বললেন, অবলীলায় তুমি এই গল্প করলে, তোমার খারাপ লাগলো না? না।
ওদের রক্ত তো তোমার শরীরেও আছে। তা আছে। আমার বাবা দেখে শুনে ওই পরিবারে বিয়ে করেছিলেন যাতে আমি মায়ের দিক থেকে 23টি ভয়াবহ ক্রোমোজোম নিয়ে আসতে পারি। আনতে পেরেছ? ঠিক ধরতে পারছি না। না মানুষদের কথা শুনলাম। সাধু সন্ন্যাসীরা কোন শ্রেণীর? যারা মহাপুরুষ তাদের দলটা কি? তারাও না মানুষ। পিশাচ এবং মহাপুরুষ সবাই এক দলে। এরা মানুষ নন। এই জাতীয় কথাবার্তা কি তুমি সবসময় বলো, না আজ আমাকে বলছো? সবসময় বলার সুযোগ হয় না। সুযোগ হলে বলার চেষ্টা করি। আমার কিছু শিষ্য আছে, এরা আগ্রহ করে আমার কথা শোনে, বিশ্বাসও করে। তুমি নিজেকে কোন দলে ফেলো? না মানুষের দলে? জি না, তবে না মানুষ হবার চেষ্টা করছি। যদিও বা জানি চেষ্টা করে না মানুষ হওয়া খুব কঠিন। জন্মসূত্রে হতে হয়। আপনি যেমন জন্মসূত্রে না মানুষ। পিশাচ অর্থে বলছো নিশ্চয়ই? জি, পিশাচ অর্থেই বলছি। তবে পিশাচ না মানুষদের একটা বড় সুবিধা হচ্ছে এরা খুব কম সহজেই মহাপুরুষ না মানুষ হতে পারে। হ্যাঁ মানুষরা তা কখনোই পারে না। তুমি কি আমাকে প্রিচ করার জন্য এসব কথা বলছো? জি না, আমি ধর্মপ্রচারক না। আমি একজন সাধারণ হ্যাঁ মানুষ, যে একজন বন্ধুর চাকরির জন্য মন্ত্রীর কাছে ছোটাছুটি করে। মহাপুরুষরা এই কাজ কখনো করবেন না। তাদের মমতা কখনো একজনের জন্য না, অনেকের জন্য। তারা ব্যক্তিকে দেখেন না, তারা সমষ্টিকে দেখেন। হিমু। জি স্যার। যাও, বাড়ি যাও। একটা কথা তোমাকে বলি, তুমি অতিশয় ধুরন্ধর ব্যক্তি। সুছুঁয়ে ঢোকার চেষ্টায় আছো। আমার ব্যাপারে এই চেষ্টা করবে না। শিষ্য হবার বয়স আমার না। এই বয়সে তোমার শিষ্য হবে এরকম মনে করার কোনো কারণ ঘটেনি। আল্লাহ, খোদা, পাপ পুণ্য এসব নিয়ে আমি কোনো দিনই মাথায় ঘামাইনি, ভবিষ্যতেও ঘামাবো না। যাবার আগে আরেকটি কথা শুনে যাও। তুমি যে কাজে এসেছিলে সে কাজ হয়ে গেছে। বন্ধুর চাকরি হয়েছে, কাজেই এ বাড়িতে আর আসবে না। জি আচ্ছা স্যার। জহিরের কোনো খোঁজ যদি পাই তাহলে কি আসবো? না, তাহলেও আসবে না। ভালো কথা। জহিরও কি তোমার শিষ্য? জি না, এ পর্যন্ত মাত্র 2জন শিষ্য পেয়েছি। আমার ফুফাতো ভাই বাদল, তার তরঙ্গিনী ডিপার্টমেন্টাল স্টোরের সেলসম্যান আসাদ। উপদেশ দেয় আমার স্বভাব না, তবু একটা উপদেশ দেই। শিষ্যের সংখ্যা আর বাড়িও না। জি আচ্ছা। তুমি করো কি? কাজকর্মের কথা বলছি না। কাজকর্ম যে কিছু করো না তা বুঝতে পারছি। তারপরেও মানুষ কিছু করে, সেটাই জানতে চাচ্ছি। আমি ঘুরে বেড়াই। ইন্টারেস্টিং কোনো কিছু চোখে পড়লে আগ্রহ নিয়ে দেখি। একটা ইন্টারেস্টিং জিনিসের কথা বলো, তাহলে বুঝতে পারবো কোনটা তোমার কাছে ইন্টারেস্টিং, কোনটা নয়। সব কিছু আমার কাছে মোটামুটি ইন্টারেস্টিং লাগে, তবে একটা দৃশ্য একবার দেখলেই ইন্টারেস্ট নষ্ট হয়ে যায়। দ্বিতীয়বার দেখতে ইচ্ছা করে না। সেই অর্থে সব ইন্টারেস্টিং জিনিসই মোটামুটি দেখা হয়ে গেছে। 2-1টা বাকি, সেগুলো দেখা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। আমাকে বলো, দেখি আমি পারি কি না। একটা মানুষকে যখন ফাঁসি দেয়া হয় তখন সে কি করে তা আমার খুব দেখার শখ। অর্থাৎ ফাঁসির মঞ্চে উঠবার আগে সে কি করে তাকায়, কিভাবে নিঃশ্বাস নেয়। অবধারিত মৃত্যুর কথা আমরা সবাই জানি, কিন্তু মৃত্যুক্ষণ জানি না বলে ব্যাপারটা বুঝতে পারি না। যদি মৃত্যুক্ষণটা জেনে যাই তখন কি হয় সেটাই আমার দেখার বিষয়। মানুষদের যে 2টি শ্রেণীর কথা বললে তার বাইরেও একটা শ্রেণী আছে, উন্মাদ শ্রেণী। তুমি সেই শ্রেণীর। এমন উন্মাদ যা চট করে বোঝা যায় না। আমার আগে কি তোমাকে এই কথা কেউ বলেছে? আমার ফুপা প্রায়ই বলেন। তাকে আমার রিগার্ডস দেবে। তিনি নিশ্চয়ই তার বাড়িতে তোমাকে ঢুকতে দেন না। ইদানিং দিচ্ছেন না। তার বাড়িতে যাতে না যাই সেজন্য আমি মাসে 500 টাকা পাই। শুনে ভালো লাগলো। আচ্ছা তুমি যাও। তুমি আমার যথেষ্ট সময় নষ্ট করেছ। আর না। রাস্তায় নেমে অনেকক্ষণ চিন্তা করলাম কোথায় যাব। রফিককে চাকরির খবরটা দেওয়ার জন্য নারায়ণগঞ্জ যাওয়া দরকার। যেতে ইচ্ছা করছে না। মাথায় চাপা যন্ত্রণা হচ্ছে। ভাবভঙ্গিতে মনে হচ্ছে ভয়ঙ্কর ব্যথা আবার আসবে। ব্যথাটা পথের মধ্যে আমাকে কাবু করার আগেই বাড়ি ফিরে যাওয়া দরকার। দরজা জানলা বন্ধ করে ঠান্ডা মেঝেতে শুয়ে থাকতে হবে। মাথা ঢেকে রাখতে হবে ভেজা গামছায়। কিছু খেয়ে নেওয়া দরকার। একবার ব্যথা শুরু হলে 24 ঘন্টা কিছু মুখে দিতে পারবো না। কড়া কিছু ঘুমের ওষুধ খেয়ে নিলে হয়। এমন ডোজ খেতে হবে যাতে 24 ঘন্টা মরার মতো ঘুমিয়ে থাকি। ঘুম ভাঙলে দেখব মাথার যন্ত্রণা নেই। বড় দেখে একটা ফার্মেসিতে ঢুকে পড়লাম। কড়া কিছু ঘুমের ওষুধ দিতে পারবেন? ফার্মেসির মাঝবয়সী কর্মচারী নির্লিপ্ত গলায় বললেন, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া পারবো না। ডাক্তার এখন কোথায় পাবো বলুন? বিরাট সমস্যা। আমার এক ছোট ভাই আছে, মেন্টাল কেস। খুব তাড়াতাড়ি করলে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়।
এখন খুব বাড়াবাড়ি করছে, অথচ ঘরে ওষুধ নেই। ওনার প্রেসক্রিপশনটা নিয়ে আসেন। ছুটে বের হয়ে এসেছি, প্রেসক্রিপশনের কথা মনে ছিল না ভাই। কী যে যন্ত্রণা করছে, লম্বা লাঠি নিয়ে সবাইকে তাড়া করছে। এই সময় কি আর প্রেসক্রিপশনের কথা মনে থাকে? তাকে কোন ওষুধ দেওয়া হয় সেটা জানা দরকার না? এতদিন ফার্মেসি চালাচ্ছেন, আপনি কি ডাক্তারের চেয়ে কম জানেন নাকি? এমন একটা কিছু দেন যাতে 24 ঘন্টা ঘুমিয়ে থাকে। হিপনল নিয়ে যান, 10 মিলিগ্রামের 4টা ট্যাবলেট খাইয়ে দেন। 24 ঘন্টা নড়াচড়া করবে না। মরে যাবে না তো? আরে না, মানুষ মরা কি এত সহজ? খাওয়ার কতক্ষণ পর অ্যাকশন হয়? আধ ঘন্টার মধ্যে অ্যাকশন শুরু হবে। দিন তাহলে 4টা হিপনল। 4টা হিপনল ফার্মেসির কর্মচারীর সামনেই মুখে দিয়ে গিলে ফেললাম। হাসি মুখে বললাম, 1 গ্লাস পানি দিন, মুখ তিতা তিতা লাগছে। ভদ্রলোক কোনো উচ্চবাচ্য করলেন না, তার চোখ অবশ্যই বড় বড় হয়ে গেল। পানি এনে দিলেন। আমি এক চুমুকে পানি খেয়ে হাই তুলতে তুলতে বললাম, একটা টেলিফোন করব, টেলিফোনটা দিন। ভয় নেই, কল পিছু 5টা করে টাকা দিব। আমার বন্ধুকে একটা খবর দিতে হবে, ওর চাকরি হয়েছে সেই খবর। অবশ্য বন্ধুর বাড়িতে টেলিফোন নেই, ওদের পাশের বাসায় একটা টেলিফোন আছে, অন রিকোয়েস্ট, অর্থাৎ বিনীত গলায় বললেও ওরা ডেকে দেয়। টেলিফোন তালাবদ্ধ। তালাবন্ধ থাকলে খোলবার ব্যবস্থা করুন, যত তাড়াতাড়ি করেন ততই ভালো। বেশি দেরি হলে আপনার দোকানে ঘুমিয়ে পড়ব। আমার হার্ট খুবই দুর্বল। যে কড়া ঘুমের ওষুধ খাইয়েছেন, এখানে ভালো মন্দ কিছু হয়ে যেতে পারে। তখন আপনি বিপদে পড়বেন। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিয়েছেন। ভদ্রলোক শঙ্কিত ভঙ্গিতে টেলিফোন বের করে দিলেন। তালাও খোলা হলো। আমি ডায়াল করতে করতে বললাম, মিথ্যা কথা বলবেন না ভাই। ছোটোখাটো মিথ্যা বলতে পরে অভ্যাস হয়ে যাবে। একদিন দেখবেন ক্রমাগত মিথ্যা বলছেন। এই যে নাম্বারটা ডায়াল করছি, ওদের যখন বলবো পাশের বাসায় রফিককে একটু ডেকে দিন, ওরা বলবে এখন সম্ভব না, বাসায় কাজের লোক নেই। ওরা একটা মিথ্যা কথা বলবে, যে কারণে ওদেরকে রাজি করানোর জন্য আমাকে একটা মিথ্যা কথা বলতে হবে। মিথ্যা নিয়ে আসি মিথ্যা। সত্য জন্ম দেয় সত্যের। বুঝতে পারছেন তো ভাই সাহেব? হ্যালো হ্যালো। ওপাশ থেকে অল্প বয়সী মেয়ের গলা পাওয়া গেল, রিন রিনে মিষ্টি গলা। আপনি কাকে চাচ্ছেন? তোমাদের পাশের বাড়ির রফিককে, যার মা মারা গেছেন। ওনাকে তো এখন ডাকা যাবে না, আমাদের বাসায় এখন কাজের লোক নেই। কাজের লোক কখন আসবে? অর্থাৎ কখন টেলিফোন করলে রফিককে ডেকে দেওয়া যাবে? আমাদের কাজের লোক তো ছুটিতে দেশে গেছে, কবে আসবে কে জানে। তাহলে তো তোমাদের খুব সমস্যা হলো। আপনি কে? আমি একজন অকাজের লোক। শোনো খুকি, এই বয়সে মিথ্যা কথা বলা শুরু করেছো কেন? রফিককে ডাকা যাবে না এটা সরাসরি বলে দিলেই ঝামেলা চুকে যায়। মাঝখান থেকে মিথ্যা করে কাজের লোকের কথা বলছো। আমি তো মিথ্যা বলছি না। বেশ, ধরে নিলাম মিথ্যা বলছো না, সত্যি তোমাদের বাসায় কাজের লোক নেই। তাহলে তো তুমি চট করে তাকে খবরটা দিতে পারো, পারো না? না, পারি না, কারণ চিকেন পক্স, আমাকে মশারির ভিতর থাকতে হয়। খুকি, আবার মিথ্যা কথা বলছো। একটা মিথ্যা বললে 10টা মিথ্যা বলতে হয়। কাজের লোক দিয়ে শুরু করেছো, এখন চলে এসেছো জল বসন্তে। আরও খানিকক্ষণ কথা বললে আরও মিথ্যা বলবে। মেয়েটা খিলখিল করে হেসে ফেলল। হাসিটা শুনে ভালো লাগলো। এত আন্তরিক ভঙ্গির আনন্দময় হাসি অনেকদিন শুনিনি। সঙ্গে সঙ্গে মন ভালো হয়ে গেল। মাথার যন্ত্রণা চট করে খানিকটা কমে গেল। আমি কোমল গলায় বললাম, হাসছো কেন খুকি? আপনার পাগলামির ধরনটা কথাবার্তা শুনে খুব মজা লাগলো, এই জন্য হাসছি। আপনি ধরুন, আমি রফিক ভাইয়াকে ডেকে দিচ্ছি। মেয়েটি আরও খানিকক্ষণ হাসলো। হাসতে হাসতে বলল, আমাকে খুকি খুকি করছেন, এই জন্যও খুব মজা লাগলো। আমি মোটেই খুকি না, মেডিকেল কলেজে 5th ইয়ারে পড়ি। আর আমার সত্যি সত্যি চিকেন পক্স। বাসায় শুধু যে কাজের লোক নেই তাই না, কেউই নেই, সবাই বিয়ে বাড়িতে গেছে। আমার খালাতো বোনের বিয়ে। আমার কথা কি সত্যি বলে মনে হচ্ছে? হ্যাঁ হচ্ছে। ধরে থাকুন, আমি ভাইয়াকে ডাকছি। তাকে ডাকতে হবে না, তাকে শুধু একটা খবর দিয়ে দেবেন যে তার চাকরির ঝামেলা মিটেছে, সে যেন কালই অফিসে যায়। আর আপনি দয়া করে আমাকে ক্ষমা করবেন। আপনাকে ক্ষমা করা হলো। মেয়েটা আবারও হাসছে। আমি টেলিফোন রিসিভার নামিয়ে রাখলাম। মাথার যন্ত্রণা পুরোপুরি চলে গেছে। আমি ফার্মেসির কর্মচারীর দিকে তাকিয়ে মধুর ভঙ্গিতে হাসলাম। সে শিউরে উঠল। আমি বললাম, কই, ঘুম তো আসছে না, আরও 2টো হিপনল দিন, 1 গ্লাস পানি আনুন। আরেকটা কথা ভাই সাহেব, আপনার দোকানেই আজ ঘুমাবো বলে স্থির করেছি। আপনি কি কোনো বেঞ্চ টেঞ্চ দিতে পারবেন? ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেওয়ার বিপদ দেখলেন? মোবারক হোসেন সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর।
নিধু বৈরাগী হত্যা মামলা। 4 বছর আগের হত্যাকাণ্ড। নিধু বৈরাগীর ছোট ভাই নিতাই বৈরাগী 4 বছর পর মোবারক হোসেনকে আসামি করে মামলা করেছে। মামলা তদন্তের ভার দেওয়া হয়েছে সিআইডি পুলিশের উপরে। তদন্তকারী অফিসার সাংবাদিকদের বলেছেন, তদন্তের গতি সন্তোষজনক। এমন সব এভিডেন্স পাওয়া গেছে যা এত সহজে চট করে পাওয়া যায় না। মোবারক হোসেন সাহেবকে জেল হাজতে পাঠানো হয়েছে। তার জামিনের আবেদন নাকচ করে দেওয়া হয়েছে। ওই বাড়িতে আমার যাওয়া নিষেধ, তবু একদিন গেলাম। বাড়ির গেটে তালা ঝুলছে, বিরাট তালা। বাড়ির লোকজন কোথায় কেউ বলতে পারল না। কোথায় গেলে খোঁজ পাওয়া যাবে তাও কেউ জানে না। মানুষজন না থাকলে অতি দ্রুত বাড়ির মৃত্যু ঘটে। বাড়ির আশেপাশে দাঁড়ালেই গা ছমছমানোর ভাব হয়। বাড়ির সামনে পান সিগারেটের দোকানের ছেলেটা বলল, ওনার দেশের বাড়ি যান, ওইখানে খোঁজ পাইবেন। দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লার কোথায়? তা তো ভাইজান জানি না। বাড়ি তালাবদ্ধ থাকে, কেউ খোঁজ নিতে আসে না। মন্ত্রী সাহেবের মেয়ে একদিন আসছিলেন, খুব কান্নাকাটি করলেন। কবে এসেছিল? তাও ধরেন 1 হপ্তাহ। গুলশানের কোনো এক ক্লিনিকে ওনার স্ত্রী ছিলেন। গুলশান এলাকার যত ক্লিনিক ছিল সব খুঁজলাম। মোবারক হোসেনের স্ত্রী তার কোনোটিতেই নেই। কোনো দিন নাকি ছিলেনও না। এদের কোনো খোঁজ বের করার একমাত্র উপায় হলো মোবারক হোসেন সাহেবের সঙ্গে দেখা করা। সেটা কি করে সম্ভব তাও বুঝতে পারছি না। জেলখানার গেটে গিয়ে যদি বলি আমি প্রাক্তন মন্ত্রী মোবারক হোসেন সাহেবের সঙ্গে দেখা করতে চাই, তাহলে তারা যে খুব আনন্দের সঙ্গে আমাকে ভিতরে নিয়ে যাবে তা মনে করার কোনো কারণ নেই। নারায়ণগঞ্জ থানার ওসি সাহেবকে টেলিফোন করলাম, উনি যদি কোনো সাহায্য করতে পারেন। ভদ্রলোক বিমর্ষ গলায় বললেন, আমি সামান্য ওসি, আমার স্থান চুনুপুটিরও নিচে। আর এই মামলা রুই কাতলার মামলা, দেখা করতে পারবেন বলে মনে হয় না। তবু চেষ্টা করে দেখি, কি করতে হবে বলুন তো। নিয়মকানুন আমিও ঠিক জানি না। ডিআইজি প্রিজনকে অ্যাড্রেস করে দরখাস্ত করতে হবে। কেন দেখা করতে চান? আসামির সঙ্গে আপনার সম্পর্ক কি? সব দরখাস্তে থাকতে হবে। আমি খোঁজখবর করে একটা দরখাস্ত না হয় আপনার জবানিতে লিখে নিয়ে আসি। এতটা কষ্ট আপনি করবেন? অবশ্যই করব। আপনি বিকেলে আমার মেসে থাকবেন, আমি সব তৈরি করে নিয়ে আসব। কাজ হবে কিনা তা জানি না। আপনাকে অনেক ধন্যবাদ, রাখি তাহলে। 1 সেকেন্ড হিমু সাহেব, আমি কি 2 মিনিটের জন্য আমার স্ত্রীকে একটু দেখতে যাবেন? ওকে ঢাকা মেডিকেল কলেজে ক্যান্সার ওয়ার্ডে ভর্তি করিয়েছি। এখন সে একেবারে শেষের অবস্থায় আছে। আমি দিনরাত প্রার্থনা করি শেষটা যেন তাড়াতাড়ি আসে। আমি নিজেই সহ্য করতে পারছি না। হিমু সাহেব, ভাই যাবেন? আমি আমার স্ত্রীকে আপনার কথা বলেছি। আসুন একসঙ্গে যাব। ও এখন কথা বলতে পারে না, কিছু জিজ্ঞেস করলে লিখে জবাব দেয়। আমি ওনাকে কি বলবো? আপনাকে কিছু বলতে হবে না, আপনি পাশে কিছুক্ষণ থাকলে ওর ভালো লাগবে। আপনার সম্পর্কে আমি ওকে বলেছি। কি বলেছেন? তেমন কিছু না, বলেছি আপনি সাধক প্রকৃতির মানুষ, আপনি পাশে দাঁড়ালেই ও সাহস পাবে। অন্য একটা জগতের যাত্রা, সে যাচ্ছে ও একা একা, খুব ভয় পাচ্ছে। ওসি সাহেবের গলা ধরে এলো, কথা জড়িয়ে এলো। আমি শান্ত স্বরে বললাম, ওসি সাহেব আপনি কাঁদছেন নাকি? সঙ্গে সঙ্গে স্বাভাবিক গলায় বললেন, কাঁদছি না, আমরা পুলিশ, এত সহজে কাঁদলে কি আমাদের চলে? ভদ্রমহিলা বোধহয় ঘুমোচ্ছিলেন। ওসি সাহেবকে নিয়ে পাশে দাঁড়াতেই তার ঘুম ভাঙল। ভদ্রমহিলা এককালে রূপবতী কি ছিলেন না আজ তার কিছুই বোঝার উপায় নেই। কুৎসিত চেহারা, মাথায় কোনো চুল নেই, মুখের চামড়া শুকিয়ে হাড়ের সঙ্গে লেগে গেছে। একটা জীবন্ত মানুষ পড়ে আছে নোংরা শুকনা মাংসের দলার মতো। প্রকৃতির সব কিছু কেড়ে নিয়েছে। কি ভয়াবহ নিষ্ঠুরতা! কিন্তু সব কি নিতে পেরেছে? আমি ভদ্রমহিলার চোখের দিকে তাকিয়ে চমকে গেলাম। কি সুন্দর চোখ! শুধু পৃথিবীতে নয়, অনন্ত নক্ষত্রবিহীন সমগ্র সৌন্দর্য এই 2 চোখে ছায়া ফেলেছে। এত সুন্দর চোখ কোনো মানবীর হতে পারে না। আমি তার চোখের দিকে তাকিয়ে হাসি মুখে বললাম, রানু আপা কেমন আছেন? ভদ্রমহিলা একটু চমকালেন, তারপর স্বাভাবিক হয়ে গেলেন। তিনি হাসলেন। তার সেই হাসি মুখ ধরা পড়ল না, চোখে ধরা পড়ল। ঝিকমিক করে উঠল চোখ। আমি বললাম, রানু আপা আপনার চোখ এত সুন্দর কেন বলুন তো? এত সুন্দর চোখ মানুষের থাকা উচিত না, এটা অন্যায়। ভদ্রমহিলা বালিশের নিচ থেকে হাতড়ে হাতড়ে নোট বই বের করলেন, পেন্সিল বের করলেন। অনেক সময় নিয়ে কি যেন লিখলেন। বাড়িয়ে দিলেন সেই লেখা। অস্পষ্ট হাতের লেখায় তিনি লিখেছেন, কেমন আছেন ভাই? আমি বললাম, আমি ভালো আছি, আপনিও কিন্তু ভালো আছেন।
আমি আপনার চোখ দেখেই বুঝতে পারছি শারীরিক কষ্ট আপনি জয় করেছেন। তিনি আবার নোটবই হাতে নিলেন। আমি বললাম, আপা, আপনাকে কিছু বলতে হবে না। আপনার চোখের দিকে তাকিয়েই আমি আপনার কথা বুঝতে পারছি। আমার কথা বিশ্বাস হচ্ছে না? আপনি চাচ্ছেন আপনি যেন আপনার কপালে হাত রাখি, একটু প্রার্থনা করি। কি ঠিক বললাম না? আমি কপালে হাত রাখছি। প্রার্থনা কিন্তু করব না আপা, প্রার্থনা আপনার প্রয়োজন নেই। তার চোখ ভিজে উঠল। বাঁ চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে গিয়েও পড়ছে না, দীর্ঘ আখিপল্লবের কোণায় মুক্তার মতো জমে আছে। আমি বিস্মিত হয়ে লক্ষ্য করলাম, এই মহিলার চোখের ভাষা আমি সত্যি সত্যি পড়তে পারছি। ঈশ্বর তার মুখের ভাষা কেড়ে নিয়ে আবার ফিরিয়ে দিয়েছেন চোখে। ভদ্রমহিলার চোখে খুব সুন্দর করে আমাকে বলল, ভাই, আমি সারাক্ষণ একা থাকি, এইটাই আমার কষ্ট, অন্য কোনো কষ্ট নাই। তুমি কি জানো আমি যেখানে যাচ্ছি সেখানেও কি আমাকে একা থাকতে হবে? আমি নিচু গলায় বললাম, আপা, আমি জানি না, আমি আসলে কিছুই জানি না। জানার জন্য এর কাছে তার কাছে যাই, তারাও জানে না। আপনি যদি কিছু জানেন আমাকে জানিয়ে যান। তিনি হাসলেন, তার চোখ ঝিকিমিকি করে উঠল। ওসি সাহেব বললেন, হিমু ভাই, আসুন আমরা যাই। ওসি সাহেবের চোখ ভেজা, কিন্তু গলার স্বর স্বাভাবিক। হাসপাতালের বাইরে এসে আমি বললাম, আপনি কি আপনার স্ত্রীর চোখের ভাষা পড়তে পারেন? আগে পারতাম না, কিছুদিন হলো পারছি। আগে ভাবতাম মনের ভুল, উইশফুল থিঙ্কিং। এখন বুঝছি মনের ভুল নয়, চোখ দিয়ে মানুষ আসলেই কথা বলতে পারে। হিমু সাহেব। জি। অনেক দিন আপনার সঙ্গে দেখা হবে না। আমাকে বদলি করা হয়েছে চিটাগাং হিল ট্র্যাক্টে। আমি আমার স্ত্রীর মৃত্যুর জন্য অপেক্ষা করছি। ও মারা যাবার পরপরই চলে যাব। যদি কোনো দিন পাহাড় জঙ্গল দেখতে ইচ্ছা করে আসবেন আমার কাছে, আমার মনে থাকবে। আপনার কাগজপত্র সব তৈরি করে এনেছি, আপনি নাম সই করে আমার কাছে দিন, আমি জমা দিয়ে দেব। তবে আমার মনে হচ্ছে লাভ হবে না। চেষ্টা করে দেখি। দেখুন, চেষ্টা করে দেখুন, কিছু হবে না জেনেও তো আমরা চেষ্টা করি। আপনি কি আবার হাসপাতালে যাবেন? জি না, বাসায় চলে যাব। দুটো ছোট ছোট বাচ্চা বাসায়, পুলিশের ছেলে মেয়ে হওয়া সত্ত্বেও ওরা অসম্ভব ভীতু। তারা মাকে দেখতে আসতে চায় না? চায়, আমি আনি না। আপনার কি মনে হয় আনা উচিত? ওদের যদি আসতে ইচ্ছা করে অবশ্যই আনা উচিত। চলুন ওসি সাহেব, কোনো একটা রেস্টুরেন্টে বসে এক কাপ চা খাই। চলুন। কিছুদের এগুতে এই রেস্টুরেন্ট পাওয়া গেল। চা খাওয়া হলো নিঃশব্দে। আমি কাগজপত্র সই করে দিলাম। বেশ কয়েকটা দরখাস্ত, একটি পাবলিক প্রসিকিউটরের কাছে, একটি ডিআইজি প্রিজনের কাছে, একটি মোবারক সাহেবের উকিলের কাছে। তিনি কাগজপত্র ব্যাগে রাখতে রাখতে বললেন, হিমু সাহেব, আজ উঠি। আমি বললাম, চলুন আপনাকে খানিকটা এগিয়ে দিয়ে আসি। এগিয়ে দিতে হবে না, আপনি আমার জন্য অনেক করেছেন। তিনি দ্রুত পা ফেলে অদৃশ্য হয়ে গেলেন। দরখাস্তে কোনো লাভ হলো না, অনুমতি পাওয়া গেল না। জেলখানা, পুলিশ, কোর্ট কাছারি এইসব ব্যাপারে বিশেষজ্ঞ হচ্ছেন আমার ছোট মামা। ছোট মামাকে চিঠি লিখলাম। চিঠি পাঠাবার তৃতীয় দিনের দিন তিনি চলে এলেন। আসবেন না জানতাম। আমার প্রতি মামাদের ভালোবাসা সীমাহীন। একটা হ্যান্ডব্যাগ, একটা ছাতা, বগলে ভাঁজ করা কম্বল নিয়ে রাত দুপুরে মামা উপস্থিত। এমনভাবে দরজা ধাক্কাচ্ছেন যেন ভেঙে ফেলবেন। মেসের অর্ধেক লোক জেগে গেল। আমি হন্তদন্ত হয়ে দরজা খুললাম। ছোট মামা ঘরে ঢুকতে ঢুকতে বললেন, বিষয় কী রে? আমি খুবই চিন্তাগ্রস্ত। বাড়িতে বিরাট যন্ত্রণা, না বললে বুঝবি না। তারপরেও চিঠি পেয়ে স্থির থাকতে পারলাম না। শরীর ভালো? জি ভালো। কই কদমবুসি তো করলি না? আমি কদমবুসি করলাম। মামা খুশি খুশি গলায় বললেন, থাক থাক, লাগবে না, আল্লাহ বাঁচিয়ে রাখুক। তোর গায়ের রঙটা ময়লা হয়ে গেছে, রোদা ঘুরি ঘুরি এখনও ছাড়লি না। হাত মুখ ধোবো? হাত মুখ ধুয়ে নিন মামা। হাত মুখ আর ধোবো না, একবার গোসল করে ফেলবো। ঘরে জায়নামাজ আছে? নামাজ কাজা হয়ে গেছে, আজা আদায় করতে হবে। নামাজ শেষ করে তোর বিষয় কি শুনবো? ঝামেলা বাঁধিয়েছিস? পুলিশি ঝামেলা? মামার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে গেল। হাসি মুখে বললেন, কোনো চিন্তা করিস না, পুলিশ কোনো ব্যাপারই না। আমরা তো বেঁচে আছি, এখনও মরি নাই। তোর চিঠি পড়েই বুকের মধ্যে ধক করে উঠল। চিঠি পেলাম একটায়, 4টায় গাড়ি ধরলাম। তোর আমি চিল্লাচিল্লি করতেছিল, দিলাম ধমক। ছেলে মেয়ে অবস্থার গুরুত্ব বোঝে না। তাকে বললাম, অবস্থা সিরিয়াস না হলে হিমু চিঠি লেখে? সে কি চিঠি লেখার লোক? মামা গোসল করে জায়নামাজে বসে গেলেন। দীর্ঘ সময় লাগলো নামাজ শেষ করতে। তার চেহারা হয়েছে সুফি সাধকের মতো, ধবধবে সাদা লম্বা দাড়ি। মোনাজাত করার সময় টপ টপ করে তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো।
আমি অবাক হয়ে এই দৃশ্য দেখলাম। তারপর বল, কি ব্যাপার? একজন লোক জেলখানায় আছে মামা, ওর সঙ্গে দেখা করা দরকার। দেখা করার কায়দা পাচ্ছি না। দরখাস্ত করেছি, লাভ হয়নি। খুনের আসামি? ৩১২ ধারা? কোন ধারা তা জানি না, তবে খুনের আসামি। এটা কোনো ব্যাপারই না, টাকা খাওয়াতে হবে। এই দেশে এমন কোনো জিনিস নাই যা টাকায় হয় না। টাকা তো মামা আমার নেই। টাকার চিন্তা তোকে করতে হবে বলেছি নাকি? আমরা আছি কি জন্য? মরে তো যাই নাই। টাকা সাথে নিয়ে আসছি, দরকার হলে আমি জমি বেচে দেব। খুনের মামলাটা কীরকম বল শুনি। আসামি ছাড়াই আনতে হবে? তুমি পারবে না মামা, তোমার ক্ষমতার বাইরে। আগে বল, তারপর বুঝবো পারবো কি পারবো না। টাকা থাকলে এই দেশে খুন কোনো ব্যাপারই না। 1 লাখ টাকা থাকলে 2টা খুন করা যায়। প্রতি খুনে খরচ হয় 50,000। পলিটিক্যাল লোক হলে কিছু বেশি লাগে। আমি মোবারক হোসেন সাহেবের ব্যাপারটা বললাম। মামা গালে হাত দিয়ে গম্ভীর আগ্রহ নিয়ে শুনলেন। সব শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, পুলিশের সাজানো মামলা, পিছনে আছে বড় খুঁটি, কিছু করা যাবে না। ট্রাইব্যুনাল করলে কোনো আশা নেই। সিভিল কোর্ট হলে আশা আছে। জাজ সাহেবদের টাকা খাওয়াতে হবে। আগে জাজ সাহেবরা টাকা খেত না, এখন খায়। অনেক জাজ দেখেছি, কাতলা মাছের মতো হা করে থাকে। কেস সিভিল কোর্টে উঠলে আমারে খবর দিয়ে নিয়ে আসবি। তুমি কি করবে? সাক্ষী যে কয়টা আছে সবার মনে একটা ভয় ঢুকাই দিতে হবে। বলতে হবে সাক্ষী হয়েছে কি জান শেষ। এইসব কথা এরা বিশ্বাস করবে না। তখন একটাকে মেরে ফেলতে হবে। একটা শেষ হয়ে গেলেই বাকিগুলো ভয় পেয়ে যাবে। এছাড়াও আরও ব্যাপার আছে, তুই ছেলে মানুষ বুঝবি না। তুই আমারে খবর দিস, চলে আসব। মামলা মোকদ্দমা তোমার খুবই ভালো লাগে। এইসব ভালো লাগার ব্যাপার? তুই একটা ঝামেলায় পড়েছিস, আমি কোনো ঝামেলায় পড়িনি মামা। তোর চেনা জানা একজন পড়েছে, ব্যাপার একই। ভাই বেড়াদার বন্ধু এদের জন্য না দেখলে দেখব কাকে? পাড়ার লোককে দেখব? মামা কিছু খাবেন? হোটেলে সারা রাত খোলা থাকে, চলুন যাই। না, কিছু খাবো না। ফজরের নামাজ পড়ে ঘুমাবো। এতক্ষণ জেগে থাকবেন? কোরআন তেলাওয়াত করব, তুই ঘুমা। মামা ফজরের নামাজ নিশ্চিন্তে মনে ঘুমোতে গেলেন। ভোরবেলা জেগে উঠে দেখি মামা নেই। সারাদিন অপেক্ষা করলাম, তিনি ঠিক ফিরলেন সন্ধ্যায়। আমার সঙ্গে একটা কথাও না বলে মাগরিবের নামাজ শেষ করে আমাকে ডাকলেন। খুশি খুশি গলায় বললেন, ব্যবস্থা করে এসেছি, কাল সকাল 10টায় জেল গেটে চলে যাবি। আর শোন হিমু, আমি আর থাকতে পারবো না। বাড়িতে বিরাট যন্ত্রণা রেখে এসেছি। কেলেঙ্কারি অবস্থা, গিয়ে সামাল দিতে হবে। এখানকার মামলা শুরু হোক, তুই খবর দিস। খবর দিলেই চলে আসব। তোর জন্য মনটা সবসময় কাঁদে। আমি মামাকে রাতের ট্রেনে তুলে দিতে গেলাম। দুজন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। গার্ড সবুজ বাতি দেখিয়ে দিয়েছে। মামা বললেন, তাড়াতাড়ি কদমবুসি করে ফেল, ট্রেন ছেড়ে দেবে। আমি কদমবুসি করতেই মামা আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। ট্রেন ততক্ষণে চলতে শুরু করেছে। মামা বললেন, থাক, বাদ দে, একদিন তোর সাথে থেকেই যাই। কাল রাতের ট্রেনে গেলেই হবে। আসছি যখন মিরপুরের মাজার শরীফটা জিয়ারত করে যাই। খুব গরম মাজার। না, মানুষদের অন্তরে ভালোবাসা থাকে না, এটা ঠিক না। না, মানুষদের অন্তরে ভালোবাসা তীব্রভাবেই থাকে। মোবারক হোসেন সাহেব আমাকে দেখে অত্যন্ত বিস্মিত হলেন। বিস্ময় গোপন করার কোনো চেষ্টা করলেন না। তার চেহারা খুব খারাপ হয়ে গেছে। মনে হচ্ছে সারা গায়ে পানি এসেছে, হাতে মুখে পানি এসেছে। ঘন ঘন ঢোক গিলছেন। হিমু, তুমি দেখা করার ব্যবস্থা করলে কি করে? কাউকেই তো দেখা করতে দিচ্ছে না। তিতলিকেও দেয়নি। অন্যের কথা বাদ দাও। আমি বললাম, ব্যবস্থা করেছি। দেখা করা কোনো সমস্যা না। আপনার জন্য 2 প্যাকেট সিগারেট এনেছি। থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস। তোমাকে দেখে ভালো লাগছে। ওই দিন তোমাকে আজে বাজে কথা বলেছি। যদি এই যন্ত্রণা থেকে মুক্তি পাই, যদি বের হতে পারি, তোমাকে আমি খুশি করে দেব। আমি এমনিতেই খুশি। চাচা, আপনি সিগারেট খান, আমি দেখি। তাও জানি, ভালো লাগছে তোমাকে দেখে। এখন মনে হচ্ছে আমি একেবারে একা না, একজন হলেও আছে যে আমার জন্য খানিকটা হলেও অনুভব করে। তুমি আজ প্রথম আমাকে চাচা, ইটিইআই, আই অ্যাম ফিলিং অনার্ড। মোবারক হোসেন সাহেবের চোখে পানি এসে গেল। আমি বললাম, আপনি দুর্বল হয়ে পড়ছেন কেন? দুর্বল হয়েছি কারণ নানান ধরনের অন্যায় এই জীবনে করেছি। সৎ মানুষ যদি হতাম, দুর্বল হতাম না। আমি সৎ মানুষ না। তোমার ভাষায় আমি হচ্ছি না মানুষ। তবে এরা যে মামলা সাজিয়েছে তা মিথ্যা মামলা। মিথ্যা বলেই শাস্তি হয়ে যাবে। সত্য মামলার অনেক ফাঁক ফোকর থাকে, মিথ্যা মামলার থাকে না। হিমু,
জি। তোমার নাকি ইনটিউশন প্রবল। তোমার কি মনে হয় ওরা আমাকে ঝুলিয়ে দেবে? আমার ইনটিউশন কাজ করছে না। আমারটাও কাজ করছে না। তোমার মতো আমার ইনটিউশনও প্রবল, কিন্তু এখন কিছু করতে পারছি না। ভালো কথা। তোমাকে এখানে কতক্ষণ থাকতে দেবে? 1 ঘন্টা। গুড, ভেরি গুড। কথা বলার মানুষ নেই। ও আচ্ছা, তোমার ওই বন্ধু, ওর চাকরিটা হয়েছে তো? জানি না, আমি আর খোঁজ নেইনি। ওকে খবর দিয়ে দিয়েছি। যে চাকরির জন্য এত ঝামেলা করলে সেটার শেষ অবস্থা জানলে না? একদিন যাব, খোঁজ নিয়ে আসব। জহিরের কোনো খোঁজ নেই, তাই না? জি না। হেমো। জি। তোমার ইনটিউশন কি বলে, জহির বেঁচে আছে? আমার কয়েকদিন থেকেই অন্যরকম মনে হচ্ছে। বেঁচে থাকলে এই অবস্থায় সে লুকিয়ে থাকতো না। সে তার চিঠিতে আমাকে শয়তান বলেছে। খাঁচায় ঢুকে পড়লে শয়তান আর শয়তান থাকে না, সে তখন চিড়িয়াখানার পশু হয়ে যায়। আমি এখন চিড়িয়াখানার চিড়িয়া। খাঁচা থেকে যদি বের হতে পারেন তখন কি হবেন বলতে পারছি না, বলা খুব মুশকিল। কোনো কিছুই আগেভাগে বলা যায় না। মোবারক হোসেন সাহেব আর একটা সিগারেট ধরালেন। ধরাতে কষ্ট হলো, মনে হলো তার হাত কাঁপছে। হিমু। জি। আমার মেয়েটার সঙ্গে ইতিমধ্যে কি তোমার দেখা হয়েছে? না। তারা কোথায় আছে জানি না। আপনার বাড়ি তালাবদ্ধ। ও পুরনো ঢাকায় আছে। আগামসি লেন, ঠিকানা দিচ্ছি, একবার দেখা করবে। কিছু বলতে হবে? বলবে ভালো আছি, চিন্তা করতে নিষেধ করবে। মেয়েটা একলা হয়ে গেছে। ওর মাকে চিকিৎসার জন্য ওর ভাইরা সিঙ্গাপুর নিয়ে গেছে, জানো বোধ হয়। জানতাম না, এখন জানলাম। 1 ঘন্টা হয়ে গেছে হিমু? না, এখনও 20 মিনিট আছে। বলো কি, এখনও 20 মিনিট? এই 20 মিনিট কী নিয়ে কথা বলা যায় বলো তো? আমার আবার আরেক সমস্যা হয়েছে, গলা শুকিয়ে যায়, একটু পর পর ঢোক গিলতে হয়। আপনার যদি কথা বলতে ইচ্ছে না হয় তাহলে আমি চলে যাই। আচ্ছা যাও, আসলেই কথা বলতে ইচ্ছে করছে না। আমি উঠে দাঁড়ালাম। মোবারক হোসেন ক্লান্ত ভঙ্গিতে তাকিয়ে রইলেন। আজকের পর্বের এখানে সমাপ্তি। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।